ক্যাম্পাস প্লাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বলতেও ভালো লাগছে যে আজকে আমাদের মধ্যে পেয়েছি শ্রমিক লাহিড়ীকে। এই শ্রমিক লাহিড়ীর নামটার সঙ্গে কিন্তু আমাদের পরিচয় করে দেওয়ার কোনো ব্যাপার নেই, এই কারণে যে যিনি 4 বারের এমপি এবং সুবক্তা, সংগঠন নেতা এবং বর্তমানে গণশক্তির সম্পাদক। তো এই সিপিআইএম সম্পর্কে যদি কিছু কারো জানার থেকে থাকে, শ্রমিক লাহিড়ীর থেকে ভালো উত্তর কেই বা দেবেন। যদিও আমি এখানে হায়ারার্কিক্যাল কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু শ্রমিক লাহিড়ীর যে প্রিসিশন টকিং, এটা অত্যন্ত আকর্ষণীয় এবং আমার মনে হয় যে আপনারা এখানে আপনাদের যার যা প্রশ্ন আছে যতটা সম্ভব আমি কভার করার চেষ্টা করব। বিশেষত আগামী যে বিধানসভা নির্বাচন 2026 সালে হতে চলেছে, সে ব্যাপারে কীরকম কি বিল্ড আপ, হাউ দি পার্টি ইজ গিয়ারিং আপ, এই সমস্ত ব্যাপারে কিন্তু কথাবার্তা হবে। এর আগেও শ্রমিকবাবু আমাদের চ্যানেলে এসেছেন এবং তখন সেটা ছিল কিছুটা ইন্ট্রোডাক্টরি নেচারের। তার কারণটা হচ্ছে তার ব্যক্তিগত বলতে এই প্রফেশন বা এই ব্যাপারে, তারপরে সাবজেক্টিভ যে জার্নালিজম ভার্সাস পলিটিক্স, এই ধরনের বেশ কিছু সাধারণ বিষয়ে কথা হয়েছিল। এবারে কিন্তু একদম স্পেসিফিক এবং যে ক্রমে প্রশ্নগুলো তাকে করা হবে, সেই প্রশ্নগুলো আগে থেকে একটু বলে রাখি যে পার্টি কংগ্রেসে কি সিদ্ধান্ত নিয়েছেন সে ব্যাপারেও ছুঁয়ে যাওয়া হবে। পার্টির বর্তমান কি অবস্থা সেটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং বর্তমানে বিজেপি, টিএমসি বা কংগ্রেস এদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক এবং ভবিষ্যৎটা আমি কীরকম দেখতে চলেছি সে ব্যাপারে কিছুটা আভাস পাওয়ার চেষ্টা। শ্রমিকবাবু, অত্যন্ত আনন্দের ব্যাপার যে আপনাকে পাওয়া গেছে, স্বাগত। শ্রমিকবাবু, 2026 সালের নির্বাচনের দামামা বেজে গেছে। বিজেপি তার নতুন প্রেসিডেন্ট পেয়েছে রাজ্যে। টিএমসি দলও তাদের নানারকম সাংগঠনিক যে কিছু ব্যাপার রদবদল কিছু করা করছেন। মেইন স্ট্রিম মিডিয়াতে বিজেপি এবং টিএমসির খবরাখবর পাওয়া যাচ্ছে, কিন্তু সিপিএমের খবরাখবর যে মেইন স্ট্রিমে সেভাবে আসছে ব্যাপারটা তা নয়। কাজে এটা তো জানার একটা তো কৌতূহল তো সবারই থাকে। মেইন স্ট্রিম মিডিয়া না থাকলেও সোশ্যাল মিডিয়াতে সেটা কভারেজ হতেই পারে। সেই উদ্দেশ্যে আপনার সঙ্গে আজকে কথাবার্তা বলা। প্রথমে একটু জাস্ট একটা জেনারেল কোশ্চেন করি যে সামনে ভবিষ্যৎটা কেমন দেখছেন দলের পক্ষে? সামনে খুব কঠিন লড়াইটা শুধু সিপিআইএমের একার না, লড়াইটা পশ্চিমবাংলার জনতা তার ভবিষ্যৎ রক্ষার। একদিকে পশ্চিমবাংলাকে অন্ধকারে ঠেলে দেওয়ার শক্তি, আর একদিকে পশ্চিমবাংলার ভবিষ্যৎ গড়ার শক্তি। লড়াইটা এই দুজনের মধ্যে। এই ভবিষ্যৎ লড়ার শক্তিকে আমরা কতটা শক্তিশালী করতে পারি সেটাই এখন আমাদের লক্ষ্য। এবং এই লক্ষ্যেই এই রাজ্যের যে সর্বনাশ হচ্ছে প্রতিদিন, রাজ্য সরকার তারা করছে। বেকার যুবকের হাতে কাজ নেই, কৃষকের ফসলের দাম নেই, স্কুল কলেজগুলোতে ধর্ষণের সংস্কৃতি, তাদের ছাত্রনেতা তাদের মাধ্যমে পাড়ায় পাড়ায় তোলাবাজি এবং একটা অসহনীয় অবস্থা, সর্বত্র চুরি এবং সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। কাজের সন্ধানে লোক বাইরে চলে যাচ্ছে, সেখানে গিয়ে আবার বিজেপির দ্বারা অত্যাচারিত হচ্ছে। তাদের বাংলাদেশি বলে বাংলা ভাষায় কথা বললেই বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এখানকার শ্রমিকদের। ফলে এই সব মিলে এই দুই শক্তির বিরুদ্ধে লড়াইতে পশ্চিমবাংলার সমস্ত মেহনতি মানুষ, নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ, তাদেরকে জড়ো করাটাই এখন আমাদের লক্ষ্য। এবারে একটা যে প্রশ্নটা করতে চলেছি সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার এবং অনেক জায়গাতে এই ধরনের একটা প্রস্তাব দেখতেও পাচ্ছি। যেমন ধরুন, বিজেপি দলটা আগে ছিল হিন্দু মহাসভা, সেখান থেকে জনসংঘ, তারপরে বিজেপি হয়েছে। কংগ্রেসের তো এরকম প্রচুর ব্যাপার ঘটেছে। সোভিয়েত ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টির নাম থেকে শুরু করে অনেক কিছুই পাল্টে গেছে গ্রেট ব্রিটেনে, জার্মানিতে। তা এখন যদি বলা হয় যে পশ্চিমবঙ্গে বা ভারতে কমিউনিস্ট পার্টির যদি নাম বা সিম্বল এ ব্যাপারে যদি কিছু পরিবর্তন করা হয়, তাহলে কি আপনার মনে হয় যে মানুষের মধ্যে যে একটা লিগেসি বা লাগেজ হোয়াট এভার
যদি কিছু থেকেও থাকে তাহলে সেটা বাদ দিয়ে একটা নতুন ফর্মে বামপন্থী মানসিকতার বা বামপন্থী লক্ষ্যেই একটা পার্টি তৈরি হতে পারে, যেটা আপনার যে আইডিয়ালস বলছে সেটাকে ফুলফিল করতে সম্ভব। আচ্ছা, জামা পাল্টালে কি মানুষটা পাল্টায়? তেমনি নাম পাল্টালে বা চিহ্ন পাল্টালে নীতি পাল্টায় না। একটা রাজনৈতিক দল কোন দর্শনের ভিত্তিতে চলছে, কোন নীতির ভিত্তিতে চলছে, তার উপর ভিত্তি করে মানুষের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। আমাদের দর্শন, আমাদের নীতি হচ্ছে সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াই। সে গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই হোক, তার চাকরির দাবিতে লড়াই হোক, তার শিক্ষার দাবিতে লড়াই হোক, সুচিকিৎসার দাবিতে লড়াই হোক, কৃষকের ফসলের ন্যায্য দামের প্রশ্নে লড়াই হোক। এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় পরিচয়, এটাই হচ্ছে আমাদের লড়াইয়ের সিম্বল। ফলে এই সিম্বলকেই মানুষ দেখতে অভ্যস্ত। ফলে এই সিম্বলের ভিত্তিতে এবং এই লড়াইয়ের ভিত্তিতেই আমরা মানুষকে জড়ো করতে চাই। ফলে জামা পাল্টিয়ে কোনো লাভ নেই। যেরকম বুর্জুয়া দলগুলো মাঝে মধ্যে জামা পাল্টায়, নেতা পাল্টায়, কিন্তু নীতি, সেই শোষণের নীতি একই থাকে। এবার একটু পার্টি কংগ্রেসের কথায় আসি। পার্টি কংগ্রেসে মহিলাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে 33% রিজার্ভেশন চাই পার্লামেন্ট এবং অ্যাসেম্বলিতে। তো এই ব্যাপারে এত জোর দিচ্ছেন কেন? অলরেডি তো একবার তো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, তারপরে এই দাবিটা তোলার কি অর্থ? আর 2 নম্বর জিনিস হচ্ছে, মহিলারা এলে অ্যাডমিনিস্ট্রেশনে কি কোয়ালিটেটিভ চেঞ্জ হবে সে ব্যাপারে যদি একটু বলেন, যেটা এক্সপেক্ট করছেন মহিলারা এলে ভালো হবে। যে জনসংখ্যার অর্ধেক মহিলারা, তাদের রিপ্রেজেন্টেশন থাকবে না? মহাকাশে চলে যাচ্ছেন মহিলারা, সেইখানে গিয়ে এতদিন কাটিয়ে আসতে পারছেন, আর তারা এই পৃথিবী চালাতে পারবেন না, দেশ চালাতে পারবেন না, সরকার চালাতে পারবেন না? এটা কখনো হয় নাকি? আর এই যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যার কথা আপনি বললেন, ওটা তো মানুষকে ধোঁকা দেওয়া। ধোঁকা দেওয়া কেন আমি বলছি? তার কারণ 33% রিজার্ভেশন হলো, কিন্তু সেটা কার্যকরী কবে হবে? জবে ডিলিমিটেশন হবে। কবে ডিলিমিটেশন হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর ডিলিমিটেশন এই দেশে হবে কি করে? ধরুন, ডিলিমিটেশনের ভিত্তিটা কি? আসন সংখ্যার পুনর্বিন্যাস লোকসভা এবং রাজ্যসভায়। কোন রাজ্যে কত জনসংখ্যা সেই অনুযায়ী। এবার আমাদের দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতি ঘোষণার পর অনেকগুলো রাজ্য সেই নীতি মেনে চলেছে, অনেকগুলো রাজ্য সেই নীতি মেনে চলেনি। যারা এই নীতি মানল না, তাদের জনসংখ্যা প্রচুর, তাহলে তাদের আসন সংখ্যা প্রচুর হয়ে যাবে। আর যারা এই নীতি মেনে চললো, অর্থাৎ দেশের উন্নয়নের জন্য যারা কাজ করলো, তাদের জনপ্রতিনিধি কমে যাবে। এ কখনো ভারতবর্ষ মেনে নেবে নাকি? উত্তরপ্রদেশের বেড়ে যাবে বিরাট সংখ্যায়, আর দক্ষিণ ভারতে উল্টে কমে যাবে। পশ্চিমবাংলায় মাত্র একটা বাড়বে। তা আমরা কি অপরাধ করেছি নাকি জন্ম নিয়ন্ত্রণের নীতি মেনে? আর যারা এই নীতি মানল না, তারা কি দেশকে খুব উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে? বলে কবে ডিলিমিটেশন হবে তার কোনো ঠিক ঠিকানাই নেই। আসলে 33% মহিলাদের সংরক্ষণের যে সংবিধান সংশোধনী হয়েছে, ওই কারণে আমরা এর তীব্র বিরোধিতা করেছিলাম যে তুমি মানুষকে ধোঁকা দিচ্ছ, এখন থেকেই কার্যকরী তোমায় করতে হবে, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। ওরা মনুবাদী সংস্কৃতিতে বিশ্বাস করে। ওরা মনে করে নারী ঘোমটা দিয়ে থাকবে, মাথায় সিঁদুর এঁটে থাকবে, ঘরের বাইরে বেরোবে না, রান্নাবান্না ঘর সংসার করবে, আর বছর বছর তারা কেবলমাত্র সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে ব্যবহৃত হবে। এই মনুবাদী বিজেপি কোনোদিন নারীদের হাতে ক্ষমতা তুলে দিতে চায় না। ছোট্ট একটা মন্তব্য চাই যে আপনাদের যে পার্টি কংগ্রেসের রিজলিউশনে বা অন্যান্য লিটারেচারও বারে বারে কিন্তু বলা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ, মহিলাদের ব্যাপারে পুরুষতান্ত্রিক যে সমাজের। আপনার কি মনে হয় না যে মহিলারা পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থায় যে পরিমাণ বা মানে যেরকম সিকিওর, তা এখন তো আমাদের পক্ষে চেষ্টা করে তো মাতৃতান্ত্রিক সমাজে ফেরা সম্ভব না, তাহলে পুরুষতান্ত্রিক সমাজের উপর কোনো মাতৃতান্ত্রিক পুরুষতান্ত্রিক কিছুই দরকার নেই। সমাজটা সবার, পুরুষেরও নারীরও, দুজনেরই সমান অধিকার। ফলে কোনো তন্ত্র নয়। এই দুজনকে বাদ দিয়ে মানব সম্পদ তৈরি হয় না, মানুষ সৃষ্টি হয় না। নারীকে বাদ দিয়ে মানুষ সৃষ্টি হয়? আপনার আমার জন্ম হতো? ঠিক। ফলে আমাদের কাছে পুরুষতান্ত্রিক মাতৃতান্ত্রিক নয়, পুরুষতান্ত্রিক সমাজের আমরা বিরোধিতা করে আমরা সম সমাজের কথা বলছি। আচ্ছা, আপনার কি মনে হয় এনআরসি, সিএএ, এনপিআর এগুলো সমস্ত বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক, পশ্চিমবঙ্গের বাইরে এটার কোনো প্রভাব নেই? আপনার কি এটা মনে হয়? তাহলে দিল্লিতে অতদিন ধরে
বিক্ষোভ হয়েছিল কেন? তাহলে জামিয়া মিলিয়াতে পুলিশ লাইব্রেরিতে ঢুকে ক্লাসরুমে ঢুকে লাঠিচার্জ করেছিল কেন বিক্ষোভ শান্তিপূর্ণভাবে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের উপর? কেন গোটা দেশ কেঁপে গেছিল এনআরসি এনপিআরের বিরুদ্ধে? শুনুন, একটা ফ্যাসিবাদী রাষ্ট্র তার মূল কাজটা হচ্ছে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা। সে খেতে পাচ্ছে না, তার চাকরি নেই, তার শিক্ষা নেই, তার চিকিৎসার ব্যবস্থা নেই, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, তার মজুরি বৃদ্ধি নেই। এই সব নিয়ে সে যদি রাস্তায় নামে তাহলে গভীর বিপদ এই সরকারগুলোর, সে দিল্লিরই হোক আর রাজ্যেরই হোক। তার ফলে মানুষকে আতঙ্কে রাখো। তোমাকে এই দেশের নাগরিক আমি রাখবো না, এবার তুমি নাগরিকত্ব রক্ষার পিছনে দৌড়াও। এই যে যা হচ্ছে এসআইআরের নামে বিহারে, এবার পশ্চিমবাংলাতেও নাকি হবে এবং গোটা দেশে নাকি হবে। আচ্ছা, রাষ্ট্রের দায়িত্ব, আমি কারোর বিরুদ্ধে যে চুরির অভিযোগ ওঠে তাহলে তাকে প্রমাণ করতে হয় যে সে নির্দোষ, নাকি রাষ্ট্রকে প্রমাণ করতে হয় যে সে দোষী? আমাদের দেশের জুরিসপ্রুডেন্স হচ্ছে এবং পৃথিবীর সভ্য জগতের জুরিসপ্রুডেন্স হচ্ছে যে রাষ্ট্র যার বিরুদ্ধে অভিযোগ আনছে রাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে তার অভিযোগ সত্য। এখন বলছে উল্টো, তুমি নাগরিক কিনা তুমি প্রমাণ দাও, আমি রাষ্ট্রের দায়িত্ব নেব না। অর্থাৎ আতঙ্কে রাখো, ভুলিয়ে দাও তার জীবনের প্রকৃত যন্ত্রণা, বেকারত্বের যন্ত্রণা, মূল্যবৃদ্ধির যন্ত্রণা, শিক্ষা চিকিৎসা না পাওয়ার যন্ত্রণা, ফসলের ন্যায্য দাম না পাওয়ার যন্ত্রণা। একটা আতঙ্কের রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে চাইছে এই বিজেপির ফ্যাসিবাদী সরকার। এনপিআর, এনসিআর, এসআইআর, এই সব কিছুর লক্ষ্য একটাই। আচ্ছা, সংখ্যালঘুদের ব্যাপারে আরও একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে দেখুন, গত 20 বছর ধরেই আপনারা, 20 বছর বলবো না, অন্তত 15 বছর ধরে তো বটেই, সংখ্যালঘুদের কাছ থেকে খুব একটা সমর্থন পাচ্ছে বলে অন্তত পরিসংখ্যানগতভাবে সেই ধরনের কোনো সমর্থন নেই। এই যে সংখ্যালঘু যে ভোট যে আপনাদের কাছে সরে গেছে, তার পিছনে কি কি কারণ আছে বলে আপনার মনে হয়? যে আফটারঅল মাইনরিটি ভোট বলে তো একটা ব্যাপার আছে। শুনুন, প্রশ্নটা হচ্ছে এই দেশে আক্রান্ত কিন্তু মুসলমানরা না। এই যে আসামে যখন অনুপ্রবেশকারী বলে ডি ভোটার বলে চিহ্নিত করা হলো, 19 লক্ষ যাদেরকে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে কতজন ধর্মীয় সংখ্যালঘু? প্রায় সবই তো হিন্দু। ফলে আক্রমণটা মুসলমানের উপর না, আক্রমণটা এই দেশের রাষ্ট্রের শ্রমজীবী মানুষের উপর, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের উপর। আর সংখ্যালঘুদের সমর্থন এই মুহূর্তে বিজেপির জুজু দেখিয়ে তৃণমূল আর বিজেপি, এখানে কুস্তি আর দিল্লিতে দোস্তি, বিজেপির জুজু দেখিয়ে তারা সংখ্যালঘুদের সমর্থন আপাততভাবে তাদের বোকা বানিয়ে পাচ্ছে। কিন্তু মানুষও তো অভিজ্ঞতায় বুঝছে। আচ্ছা, যখন কারখানাটা বন্ধ হয় তখন তো মুসলমান শ্রমিকেরও কাজ যায়। এই রাজ্যে যে কাজ নেই, সব শিল্প কলকারখানা উঠে গেল, শুধু হিন্দু শ্রমিক ছাঁটাই হলো, তা তো না, মুসলমান শ্রমিকও তো ছাঁটাই হলো। 100 দিনের কাজ যখন বন্ধ হলো তখন তো মুসলমান ক্ষেতমজুর, হিন্দু ক্ষেতমজুর দুজনেরই বন্ধ হলো। ফলে এরা যখন তৃণমূল বা বিজেপি যখন আক্রমণ আনে তখন কিন্তু আসলে গরিব মানুষের উপর আক্রমণ আনে। আর গরিব যাতে ঐক্যবদ্ধ হতে না পারে সেই জন্যে হিন্দু মুসলমান, উঁচু জাত নিচু জাত, এই ভাষা ওই ভাষা বলে তখন তাদের বিভক্ত করে। ফলে আমরা মানুষকে হিন্দু মুসলমান বৌদ্ধ শিখ পার্সিক জৈন নাস্তিক যে কোনো ভাষা যে কোনো জাত নির্বিশেষে সবাইকে বলছি, নিজের অধিকার রক্ষায় নিজেরা ঐক্যবদ্ধ হও, আমরা তোমাদের সাথে লড়াইতে আছি। আচ্ছা, মানে মাইনরিটিসদের হয়তো মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে ইমাম ভাতা কি মুয়াজ্জেম ভাতা এগুলো ব্যাপার আপনাদের দৃষ্টিভঙ্গি কী হবে? আরে, ইমাম ভাতা মুয়াজ্জেম ভাতার উপর কোনো মুসলমান নির্ভর করে না। ওটা দু চারজন ইমাম 2-4 মুয়াজ্জেম এরা করে। এ রাজ্যে মুসলমানের উন্নতির জন্য কি করেছে? 10,000 মাদ্রাসা করবে প্রতিশ্রুতি দিয়েছিল। উল্টে যে মাদ্রাসা বামফ্রন্টের সময় তৈরি হয়েছিল তা সেখানে শিক্ষকের অভাবে বন্ধ ঢুকছে। এই রাজ্যে মাইনরিটি ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন গোটা ভারতবর্ষে 1, 2, 3 নম্বরের মধ্যে বরাবর থাকতো। মাইনরিটিদের বিভিন্ন রকমের ঋণ দান করে তাদের নিজেদের পায়ে দাঁড় করাবার জন্য, সে ব্যবসাপত্র হতে পারে, অন্য কিছুর মাধ্যমে হতে পারে, সেটা কার্যত এখন কার্যকলাপ তার বন্ধ। এই রাজ্যে
আপনি যদি দেখেন যে কি পরিমাণ মাইনরিটি কৃষক 100 দিনের কাজের থেকে বঞ্চিত, কি পরিমাণ মাইনরিটি শিক্ষার থেকে বঞ্চিত, কি পরিমাণ মাইনরিটি তারা বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে বঞ্চিত, ফলে এই রাজ্যে কার্যত মাইনরিটি বলে নয় সমস্ত অংশের গরিব মানুষের উপর আক্রমণ। আর তাদের সামনে বিজেপির জুজুর মূল্য ঝুলিয়ে বিজেপির এই তৃণমূল তাদের ভোট নিচ্ছে এবং বিজেপি ইচ্ছে করে বেশি করে পশ্চিমবাংলায় মুসলমান বিরোধী কথা বলছে যাতে তৃণমূলের কোলে গিয়ে সেই মাইনরিটি ভোট আতঙ্কের চোটে গিয়ে ভোট বন্ধ হয়। অর্থাৎ দুটো পক্ষই হচ্ছে ফ্যাসিস্ট মনোভাব এবং দর্শন নিয়ে চলছে, যে কারণে তারা আতঙ্ক দেখিয়ে ভোট করে। তারা মানুষের প্রকৃত সমস্যার সমাধানের দিকে উদ্যোগী হয়ে ভোট করে না। একটু অন্য ভেনে একটা কথা জিজ্ঞেস করি। দেখুন, আপনাদের সঙ্গে টিএমসির মানে এই থিওরিটিক্যাল প্ল্যাটারে বলছি যে তেমন কোনো তফাৎ নেই, কিন্তু টিএমসি কি এক্সট্রা করে যার ফলে তারা এরকম রেগুলার ভোট পাচ্ছে, আর আপনারা এত সলিড ইডিওলজিক্যাল ফাউন্ডেশন থাকা সত্ত্বেও 4-5%, এই কারণটা কেন বারে বারে কেন ব্যাপারটা করছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনাকে দেখে আমার একটা জিনিসই ভালো লাগে, আপনি প্রচুর হোমওয়ার্ক করে আসেন। এখনকার সাংবাদিকরা খুব একটা করেন না এটা। মাঝে মধ্যে এই পেশায় নতুনভাবে যুক্ত হয়ে আমার বারবার একটা আফসোস হয়। আচ্ছা, আমাকে বোঝাতে পারেন তৃণমূলের ফিলোসফিটা কি, কি ওদের দর্শনটা কি? একটাই দর্শন, ক্ষমতায় থাকো। ক্ষমতা কেন চাই? তার কারণ লুট করবার সুযোগ পাবো ক্ষমতায়। এর বাইরে কোনো দর্শন আছে নাকি? কখনো বিজেপির সঙ্গে চলে যাচ্ছে, কখনো বিজেপির হাত ছেড়ে দিচ্ছে, কখনো বিজেপির সঙ্গে টেবিলের তলায় বোঝাপড়া। যদি বিজেপির সমর্থন না থাকতো এই সরকারটা থাকতো নাকি? বিজেপি ছাড়া এই সরকারকে টিকিয়ে রাখতে পারতো নাকি? ফলে মানুষকে কিছুদিন ভুল বুঝিয়ে রাখা যায়, কিছু মানুষকে, বহু মানুষকেও কিছুদিন ভুল বুঝিয়ে রাখা যায়, কিন্তু বহু মানুষকে বহুদিন ধরে ভুল বুঝিয়ে রাখা যায় না। ক্রমশ মানুষের দেখবেন চেতনা ফিরছে, সেই কারণেই তো ভোট লুট করতে হয়। সেই জন্যই তো এসআইআর করে জবরদস্তি গরিবের নাম বাদ দেওয়ার জন্য উদ্যোগ নিতে হয়। ভয় পাচ্ছে বলেই তো, এবং মানুষের মনের এই পরিবর্তনটা ওরা ধরতে পারছে বলেই তো ভোট লুট করতে হচ্ছে, যে মানুষ ভোট দিলে আমি হেরে যাব। এইবারে আবার একটু হিস্ট্রি থেকে তুলে নিয়ে আসতে হচ্ছে সাচার কমিটিকে, এবং জনমানুষের ধারণা সাচার কমিটির রিপোর্টের যে নেগেটিভ যে কিছু রিফ্লেকশন হয়েছে সেটা আপনাদের 2011 সালে পরাজয়ের পেছনে কিছুটা হলেও দায়ী। পুরো কতটা দায়ী সেটা বলতে হবে না, কিন্তু একটা ফ্যাক্টর। সাচার কমিটি বলেছিল রাজ্যগুলির গড়পড়তা, পশ্চিমবঙ্গের রেসপেক্টে রাজ্যগুলির গড়পড়তা মুসলিম সাক্ষরতা বা শিক্ষার নিরিখে পশ্চিমবঙ্গ পিছিয়ে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাত্র 2.1% মুসলিম বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করেন। 3 নম্বর, উচ্চশিক্ষার প্রবেশাধিকার মুসলিমদের ক্ষেত্রে খুবই কম। এই মোটামুটি 3টে মেজর ইস্যুস ছিল। আপনারা কি কোনো স্টাডি করে দেখেছেন 2011 আগে এবং পরে সাচার কমিটির যে মেট্রিক্সগুলো আছে তাতে কীরকম গুণগত পরিবর্তন ঘটেছে? প্রথম কথা হচ্ছে আমরাই বারবার দাবি করেছিলাম এবং চেয়েছিলাম যে আমাদের দেশে স্বাধীনতার পর এতগুলো বছর চলে গেছে, ধর্মীয় সংখ্যালঘুদের অর্থনৈতিক সামাজিক পরিস্থিতিটা কি সেটা খতিয়ে দেখা হোক। সেটা খতিয়ে দেখা হয়েছিল। এইবার আমরা রাজ্য সরকার থেকে যা তথ্য সেই সময় পাঠিয়েছিলাম, সব তথ্য প্রতিফলন সেখানে ঘটেনি, কিন্তু তা সত্ত্বেও উই টুক ইট ভেরি সিরিয়াসলি। সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী যে কারণে দেখবেন রাজ্যে নতুন মাদ্রাসা শিক্ষা, কিভাবে মেয়েদের শিক্ষার প্রচলন করা যায় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে, মাইনরিটি ফিনান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন তাকে আরও বেশি পরিমাণ ঋণ দিয়ে কিভাবে তাদের নিজেদের পায়ে দাঁড় করানো যায়, এই সমস্ত নানাবিধ উদ্যোগ নেওয়া হয়েছিল। যখন বর্গা অপারেশন হয়েছে, জমি দেওয়া হয়েছে, এটা তো সাচার কমিটির রিপোর্টের মধ্যে নেই। কী পরিমাণ মুসলমান এখানে জমি পেয়েছে গোটা ভারতবর্ষের গড়ের চাইতে অনেক বেশি। ফলে কী পরিমাণ মুসলমান পরিবার তারা আর্থিক দিক থেকে একেবারে যারা হতদরিদ্র মানুষ ছিলেন তারা জমি পেয়ে খানিকটা ঘুরে দাঁড়াতে পেরেছেন। কী পরিমাণ ফার্স্ট জেনারেশন লার্নার তৈরি হয়েছে এখানে মুসলমানদের মধ্যে। এটা আপনি যা বললেন সেটা হিন্দুদের রেসপেক্টে পশ্চিমবাংলায় বলা হয়েছে, গোটা ভারতের রেসপেক্টের কথা তো এটা নয়। এটা অপপ্রচার এবং মিথ্যা প্রচার চালানো হয়েছিল সেই সময়তে। সংবাদ মাধ্যম তাকে টাকা পয়সা দিয়ে, জানেন আমাদের দেশে কিনতে পাওয়া যায়, যেরকম বাজারে রুটি কিনতে পাওয়া যায়, আটা কিনতে পাওয়া যায়, ওইরকম খবর কিনতেও পাওয়া যায়।
খবর তৈরি করা অন্যও যায়। ফলে এইটা আমরা সিরিয়াস নিই। একটু সন্ধেবেলায় ঈদের রমজান মাসে গিয়ে কারোর সঙ্গে ইফতার করেন, কোথায় মাদ্রাসা কটা খুলেছেন উত্তর দিন তো? মাইনরিটি ফিনান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে কত টাকা ঋণ দিয়েছেন বলুন তো? কতজন মুসলমান নতুন করে তারা জমি পেয়েছেন বলুন তো? কতজন মুসলমান নতুন করে চাকরি পেয়েছেন বলুন তো? সরকারি চাকরি তো তুলে দিলেন উনি, সব তো 10,000 টাকা 12,000 টাকা, মাস্টারমশাইও কন্ট্রাকচুয়াল, পুলিশও কন্ট্রাকচুয়াল। এবার একটু বিজেপির ব্যাপারে আসি। গত 2 জুলাই সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি হিসেবে নিযুক্ত বা নির্বাচিত, দুটোর মধ্যে যে কোনো একটা করা হয়েছে, এবং তারপর তিনি প্রেসের কাছে যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলোকে সাম আপ করলে 3টে ইস্যু হয়। 1, পশ্চিমবঙ্গ মৌলবাদীদের হাতে চলে গেছে। 2, অনুপ্রবেশ বা রোহিঙ্গা সমস্যা থেকে দেশকে বা রাজ্যকে বাঁচাতে হবে। 3, দুর্নীতিগ্রস্ত সন্ত্রাসবাদীদের মদতকারী তৃণমূলকে হটাতে বিরোধীদের সার্বিক ঐক্য চাই। এবং 4, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রস্তাবে জ্যোতি বসু দেশভাগের পক্ষে রায় দিয়েছিলেন। এইটা হচ্ছে তার সাবস্টেন্স হলে এখন 4টে রিভিউ ফিচার ফুটে ওঠে। এর প্রত্যেকটা সম্পর্কে আপনার একটু পয়েন্ট ওয়াইজ একটু বক্তব্য। প্রথম কথা হচ্ছে, আমি আগেই বলেছি, জামা পাল্টালে মানুষটা পাল্টায় না। আর ওদের নির্বাচন কি, বিজেপি তৃণমূল এসব জায়গায় নির্বাচন কিছু হয় নাকি? ও তো দিল্লি থেকে যে গিয়ে ওখানে ভালো করে তেল মারতে পারবে। আর যাই হোক, উনি সভাপতি হয়েছেন, ভালো কথা, কাজ করুন। দ্বিতীয় যে কথাটা উনি বলছেন রোহিঙ্গা, আচ্ছা কি মজার কথা, কিন্তু একটা শিক্ষিত মানুষ তো। 1,32,00,000 নাকি রোহিঙ্গা ঢুকে বসে আছে বলছেন তো। মোট রোহিঙ্গার সংখ্যাই 14 লক্ষ মায়ানমারে। বাকিটা কি বিজেপির অফিসে জন্মগ্রহণ করেছে? অসত্যেরও তো একটা সীমা পরিসীমা থাকবে। আর দুর্নীতি, সবার আগে তো ওর দিল্লির সব কটা মন্ত্রী গ্রেপ্তার হয়। গোটা দেশের সব সম্পত্তি লুটে নিয়ে আদানি আম্বানি মিত্তাল সহ হাতে গোনা কয়েকটা বিজেপি ঘনিষ্ঠ যারা পয়সা দেয় নির্বাচনের সময়, বিজেপির হয়ে প্রচারে সাহায্য করে, কর্পোরেট মিডিয়াগুলো কিনে নিয়ে সব সম্পত্তি তো লুট করে বেআইনিভাবে সংবিধানকে চূর্ণ করে ওরা দিয়ে দিচ্ছে। এরা তো এখান থেকে শুধুমাত্র বালি চুরি করছে, কয়লা চুরি করছে, চাকরি চুরি করছে, আর ওরা তো দেশটাই চুরি করে নিল। আর শ্যামাপ্রসাদ, ওর চেয়ে বড় অপরাধী কেউ আছে নাকি? ব্রিটিশদের সময় একমাত্র হিন্দু মহাসভা আর মুসলিম লীগ, এই দুজন ব্রিটিশদের সহযোগিতায় মন্ত্রিসভা তৈরি করেছিল। ওরা তো ছিল ব্রিটিশের পেটোয়া, ব্রিটিশের থেকে স্টাইপেন্ড নিত, টাকা নিত ওদের নেতারা। এসব ইতিহাসের মহাফেজখানায় লেখা আছে। উনি তো দিল্লিতে এখন যান, আর সভাপতি হচ্ছেন, আর একটু যেতে হবে, তা মহাফেজখানায় যান না। উনি তো লেখাপড়া করেন বলে শুনেছি, তো একটু পড়ুন না ওখানে গিয়ে। অবশ্য পড়লেই যে উনি সত্যি বলতে পারবেন তা না, তার কারণ বিজেপি থেকে যা বলবে তা নাহলে আবার সভাপতি থাকবে কি করে। আচ্ছা, এবারে একটু অন্য কথা জিজ্ঞাসা করি। 2009 বা 11-তে একটা হুইসপার ছিল যে চুপচাপ করে ছাড়। 2021-এ নাকি একটা হুইসপার ছিল নো ভোট টু বিজেপি। এটা কি ছিল, বা এই যে 2026-এ কি এই ধরনের কোনো হুইসপার শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন? দেখুন, অন্ধকারের জিবরা খুব কখনো সশব্দে চলাফেরা করে না। এই ষড়যন্ত্রকারীরা কখনো সশব্দে ষড়যন্ত্র করে না, এরা সবসময় চুপচাপই ষড়যন্ত্র করে। ফলে ষড়যন্ত্রকারীরা এরকম চুপচাপ আরও ষড়যন্ত্র কিছু 26-এ করতে পারে। একটা জায়গাতে মানুষের মধ্যে একটা কৌতূহল আছে বা সিরিয়াস প্রশ্ন আছে। ধরুন টিএমসি আছে তো আছে, আরেকবার এলো নয় বড় যে 3য় জায়গাতে 4র্থ টিএমসি মন্ত্রিসভা হবে। কিন্তু যদি টিএমসি ঘটনাচক্রে থিওরিটিক্যাল ইয়েতে বলছি, যদি ব্যর্থ হয় এবং কেউ যদি মেজরিটি না পায়, ভেবে দেখেছেন কি যে তাহলে সরকারটা কে করলে বা কীভাবে করলে আপনাদের মনে হবে যে এটাই ঠিক? বিজেপি তৃণমূল বিরোধী শক্তি নিয়ে বামপন্থীরা সবাইকে নিয়ে সরকার করবে, এর কোনো বিকল্প পশ্চিমবাংলাকে উদ্ধার করবার নেই।
একমাত্র একটাই রাস্তা আছে, তৃণমূল বিজেপি বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ করে নিয়ে সরকার গঠন করা। একমাত্র রাস্তায় 14 বছরে পশ্চিমবাংলাকে 140 বছর পিছিয়ে দিয়েছে এই তৃণমূল আর বিজেপি মিলে। ছিল নাকি এই পশ্চিমবাংলায় দাঙ্গা? অন্তত পক্ষে 70টা 75টা বড় মাপের দাঙ্গা হয়েছে। কে করেছে? তৃণমূল পিছনে না থাকলে হয়? বিজেপি না থাকলে হয়? হিন্দু মুসলমানে মারপিট লাগিয়ে দিচ্ছে, ভাই ভাইকে খুন করছে, এ তো ক্রিমিনাল। এই অপরাধীদের বিরুদ্ধে পশ্চিমবাংলার সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি এবং তাদের সবাইকে নিয়ে মানুষের সরকার আমরা তৈরি করতে চাইছি। এবারে একটু আসি কংগ্রেসের ব্যাপারে। তো রাহুল গান্ধী কোন একটা জায়গাতে মন্তব্য করেছেন, হি ইজ কমিটেড টু ফাইট আরএসএস অ্যান্ড সিপিআইএম বোথ ইডিওলজিক্যালি। এম.এ. বেবি, জেনারেল সেক্রেটারি অফ সিপিআইএম, তিনি তার যে কাউন্টার করেছেন সেটা মোস্টলি ইন দি কনটেক্সট অফ কেরালা। তা রাহুল গান্ধীর এই যে মন্তব্য, এটা কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো রকম প্রভাব? কেরালার পার্সপেক্টিভে বলেছেন, তবে এইটা ওর বুঝে রাখা উচিত যে এই দেশে ধর্মনিরপেক্ষতার লড়াই একমাত্র ধারাবাহিকভাবে করেছে কমিউনিস্টরা। অনেক সময় কংগ্রেসও পা পিছলে পড়ে গেছে। বাবরি মসজিদের তালাটা সেদিনকে না খুলে দিলে আজকে বিজেপির এই বারবারন্ত হতো না। সেদিনকে যদি 356 ধারা জারি করে কল্যাণ সিংকে সরকারকে ফেলে দেওয়া হতো, তাহলে বাবরি মসজিদটাও ভাঙতো না, বিজেপির ওই বারবারন্ত হতো না। ফলে বরং পা পিছলে পড়েছে, বহুবার ওদের টেনে আমাদের তুলতে হয়েছে। এই ইতিহাসটা নিশ্চয়ই উনি স্মরণে রাখবেন। ওর দিদিমার কাছ থেকে নিশ্চয়ই উনি শুনেছেন, ওর মার কাছ থেকেও, হয়তো বাবার কাছ থেকেও শুনে থাকতে পারেন। এই কথাটা মাথায় রেখে কংগ্রেসের নেতৃত্বে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। ওনার ঘাড়ে এখন অনেক বড় দায়িত্ব, গোটা দেশ রক্ষার দায়িত্ব, কেবলমাত্র কেরালার একটা লোকসভা আসন রক্ষার দায়িত্ব ওনার উপর না। নিশ্চয়ই এটা উনি স্মরণে রাখবেন বলে দেশের মানুষ বিশ্বাস করে। যা মানুষ হয়তো জানতে চাইবেন যে কংগ্রেসের সঙ্গে সিপিএমের যে বা লেফট ফ্রন্টের সম্পর্কটা কীরকম হতে যাচ্ছে 2026-এ? এই তো আমরা সর্বশেষ নির্বাচনে তো একসঙ্গে লড়লাম। না, 2026-এর কথা বলছি। কালীগঞ্জের যে সর্বশেষ নির্বাচন হলো এই 1 মাস আগে, সেখানেও তো আমরা একসাথেই লড়েছি, তাহলে একসাথেই সবাই লড়ব। শুভঙ্কর সরকার আর অধীর রঞ্জন চৌধুরীর মধ্যে কোনো পার্থক্য নেই? সে তো কংগ্রেস তো ব্যক্তির উপরে অনেক কিছু, সেটা তো ওরা বলতে পারবে, এর উত্তর আমি কি করব? না, আমি হচ্ছে যে আমার পার্টির উত্তর আমি দিতে পারবো, অন্য পার্টির উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। সমাজ মাধ্যমে একটা ভিডিও দেখলাম যেখানে আইএসএফ নেতা ও এমএলএ নওশাদ সিদ্দিকী সরাসরি বলছেন যে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখতে চান। আপনার কি মনে হয় না যে একজন মুখ্যমন্ত্রীকে প্রজেক্ট করলে আপনার অ্যাগ্রেশন বা আপনার ইন্টেন্ট অনেক বেশি স্ট্রং হয়, মানে উইদাউট অ্যানাউন্সিং এনিবডি অ্যাজ ক্যান্ডিডেট? একটা গণতান্ত্রিক দেশে যে কোনো মানুষ যে কাউকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইতে পারে। কেউ তার স্বামীকে দেখতে চাইতে পারেন, কেউ তার স্ত্রীকে দেখতে চাইতে পারেন, কেউ তার বাবাকে দেখতে চাইতে পারেন। এই অধিকার প্রকাশের, এই মত প্রকাশের অধিকার সবার আছে। না, আমার যে প্রশ্ন যে কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করে নাম, প্রশ্নটা নীতির, প্রশ্নটা আমি তৃণমূলের বিকল্প নীতির, বিজেপির বিকল্প নীতির। আমাদের কাছে নেতার চাইতে নীতি গুরুত্বপূর্ণ। এবং এই যে গোটা ভারতবর্ষে মোদিকে মাইনরিটি করে দেওয়া হলো, অত বড় নেতা, অত বড় প্রচার, লক্ষ কোটি টাকার প্রচার হয়েছে টেলিভিশনের পর্দা, খবরের কাগজ জুড়ে, বাড়ি বাড়ি টাকা পৌঁছে দেওয়া হয়েছে নেতার নাম করে। নেতা মাইনরিটি হলো কেন? আসলে মানুষ ওর নীতিটাকে পছন্দ করেনি বলে নেতাকে মাইনরিটি করেছে। এবারে টিএমসির ইস্যুতে আসি। 2021-এর পরে অনেক নেতা মন্ত্রী তো জেলে গেলেন, দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাস কী আছে কি নেই তা সত্ত্বেও দেখা যাচ্ছে একের পর ইলেকশনের তৃণমূলের যে জয়যাত্রার কিন্তু কোনো খামতি নেই। এটা কেন হচ্ছে বা এটাকে রুখতে পারবেন কিভাবে? এটাকে রোকবার একটাই রাস্তা আছে, তৃণমূলের ভোট লুটটা আটকাতে হবে, ভোটার লিস্টটাকে স্বচ্ছ করতে হবে। একটা বুথে গড়ে 80 থেকে 100টা ভুয়ো ভোটার আছে। একটা বিধানসভাতে যদি 300টা বুথ থাকে, তাহলে 100টা করে ভোট ফেললে সোজা 30,000 ভোট একটা বুথ লুট না করেও টিএমসি পেতে পারে। ফলে এই ভুয়ো ভোটার তালিকা, ভুয়ো ভোটার, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, এদেরকে বাতিল করতে হবে। ভোটের দিন সন্ত্রাস আটকাতে হবে, ভোটের দিন লুট আটকাতে হবে। জনগণকে নিয়ে বুথে ব্রিগেড তৈরি করতে হবে। মা বোনেদের হাতে ঝাঁটা হাতে
বুথ পাহারার জন্য প্রস্তুত করতে হবে, সেই প্রস্তুতির কাজই আমরা শুরু করেছি। আপনাদের প্রগ্রেস কেমন হচ্ছে? খুবই ভালো লড়াই হচ্ছে। বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হচ্ছে, কিন্তু শুরুতেই আপনি যে কথা বললেন যে এ তো মেন স্ট্রিম মিডিয়া দেখাবে না, তখন আমরা ওদের পয়সা দিই না। যারা পয়সা দেয় তাদের কথা লেখাবে। এ তো বাজারে সিঙ্গাড়া কেনার মতো। যেমন পয়সা দিলে আপনি সিঙ্গাড়া কিনতে পারবেন, তেমনি পয়সা দিলে আপনি খবর হতে পারবেন। আচ্ছা, একটা প্রশ্ন করি, যত নিচের দিকে লেভেলে যাবেন, পঞ্চায়েত বা কোঅপারেটিভ এই সমস্ত জায়গাতে বামফ্রন্টের যে জয়, সেটা যত ওপরের দিকে এমএলএ ইলেকশন হোক, এমপি ইলেকশন হোক, সেই জয়ের বা যে ভোটের যে অঙ্কগুলো সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে। তাহলে ভোট পাচ্ছে না তা তো না, পঞ্চায়েত ভোটও তো +-20% ভোট তো পেয়েছে। তাই এটা ওপর দিকে গেলে 4-5% হয়ে যাচ্ছে কী করে? এর দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যখন পাড়ার মধ্যে ভোট হচ্ছে, তখন পাড়ার লোকেরা মনে করতে পারছে যে এইখানে সিপিআইএম জিততে পারে, অথবা তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী শক্তি জিততে পারে। 4টে পাড়া মিলে যখন ভোট হচ্ছে, তখনও সেই 4টে পাড়াকে চেনে বলে মনে করছে যে এ জিততে পারে। এটাই যখন 400 পাড়া নিয়ে মিটিং ভোট হচ্ছে, তখন তার মধ্যে এই আস্থাটা আমরা তৈরি করতে পারছি না যে 4টে পাড়াতে ভোটে যদি তৃণমূল বিজেপিকে হারানো যায়, তাহলে 400 পাড়ার ভোটেও হারানো যায় তৃণমূল বিজেপিকে। এই আস্থাটা অর্জন করাটাই এখন আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষের মধ্যে একটা ধারণা যে টিএমসি বা এই ধরনের দলগুলো যত চটজলদি যে কোনো ইস্যুতে সিদ্ধান্ত নেয়, কমিউনিস্ট পার্টিগুলো বা লেফট পার্টিগুলো তত চটজলদি সিদ্ধান্ত নিতে পারে না, এবং তার ফলে বোল্ড অ্যাগ্রেসিভ যে পশ্চার, মানে কুইকেস্ট পসিবল টাইমে যে ডিসিশন মেকিং, এই ব্যাপারে বাম দলগুলো বেশ কিছুটা পিছিয়ে আছে। এটাকে আপনি মনে করেন? ওদের তো একটাই নেতা, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সূর্য মিশ্র বলতেন না, আমাদের তো তা না, একটা গণতান্ত্রিক দল, সবাইকে নিয়ে চলতে হবে, সব শক্তিকে নিয়ে চলতে হবে। কোনো একজন নেতার হাত শক্ত করবার জন্য তো রাজনীতি করা নয়। গণতন্ত্র মানে কোনো একটা নেতা না, গণতন্ত্র মানে মানুষ। ফলে চটজলদি সিদ্ধান্ত মানে কি, উনি অনেক কথাই তো বলেন, আবার পরের দিন ঢোক গেলেন, না বলিনি। কেন বলতে হয়? তার কারণ উনি ওনার নিজের মতামত বলেন স্বল্প জ্ঞান নিয়ে। আর যদি 10 জন মিলে আলোচনা করে করা যায়, তাহলে যে রাজনৈতিক দলই হোক না কেন, সে রাজনৈতিক দলই তুলনামূলকভাবে অনেক বিচক্ষণ সিদ্ধান্ত নিতে পারে। তাতে 10 মিনিট দেরি হতে পারে, কে 10 মিনিট আগে বললো, কে 10 মিনিট পরে বললো, এ তো টেলিভিশনের টিআরপি তোলার ব্যাপার না যে দরকার হলে ভুয়ো খবর ছড়িয়ে দাও। উনি ওরকম অনেক, এই বুর্জোয়া দলগুলো এরকম অনেক অসত্য কথা বলে দেয়, অসত্য ইনফরমেশনের উপর ভিত্তি করে। কিন্তু আমরা পরিস্থিতি খতিয়ে দেখিয়ে বলি, কিন্তু আমাদের কখনো দেরি হয় না। এই যে এখন শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর, ওনার তো একটাই দল, উনি কালীঘাট থেকে যেরকম বলবেন, উনি ডান হাত তুললে ওদের সবাই ডান হাত তোলে, সবাই বাঁ হাতেই পয়সা খেতে শুরু করে। তো ওনার নামতে এত দেরি হলো কেন? এখনো পর্যন্ত একটা মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেননি কেন? এখানকার স্বরাষ্ট্র সচিব কজনকে চিঠি লিখেছেন? উনি প্রধানমন্ত্রীর কাছে যাননি কেন? এই পরিমাণ গরিব মানুষ অত্যাচারিত হচ্ছে, বাংলাদেশে জবরদস্তি পাঠিয়ে দিচ্ছে, ওর সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে কেন? প্রশ্নটা সিদ্ধান্ত নয়, প্রশ্নটা নীতি। তার কারণ বিজেপির দয়াও বেঁচে খেলাটাকে জমতে দিতে চাইছে, আমরা গোড়াতেই এটাকে মারতে চাইছি। একটা জায়গাটা বলছে, যে একটা বিশেষজ্ঞ রিপোর্ট করলাম, বলছে কেরালাতে যে এডুকেশন পলিসি আছে সেটাকে বামপন্থী দলগুলোর ন্যাশনাল এডুকেশন পলিসি অল্টারনেটিভ হিসেবে দেখানো উচিত। আপনি কি এটা এগ্রি করেন? ওটাই তো, কেরালা এমনিতেই বামপন্থী আন্দোলন দীর্ঘ এবং সামাজিক আন্দোলনের দীর্ঘ ঐতিহ্য থাকার কারণে শিক্ষায় অনেক এগিয়ে, বরাবর এগিয়ে, আজ বলে না। এখন শিক্ষায় তারা যে সমস্ত প্রকল্পগুলো নিয়েছে, ইকুইটি, এই যে আমাদের এখানে দেখবেন সরকারি স্কুলগুলো তুলে দেওয়া হচ্ছে, অথচ আপনি যদি হিসেব করে দেখেন সরকারি বাজেট, রাজ্য সরকারের যা বাজেট আছে, তাতে ছাত্রপিছু আমাদের রাজ্যে প্রায় 10,000 টাকা সরকার খরচা করে, আর শিক্ষক নেই, লেখাপড়া হয় না, টাকা যাচ্ছে কোথায়? আর কেরালায় উল্টো দিকে আপনি দেখুন, সমশিক্ষার জন্য ওদের কোনো সেকেন্ড বেঞ্চ, থার্ড বেঞ্চ, ফোর্থ বেঞ্চ তুলে দিল, সবাই ফার্স্ট বেঞ্চার। অর্থাৎ শিশু মনে যেন এই ধরনের অসম এবং মানসিক চাপ তৈরি করবে এই ধরনের কোনো প্রতিযোগিতা না থাকে। কত উন্নত শিক্ষা ব্যবস্থা, এটাই তো বিকল্প। একদিকে দিল্লির সরকার বলছে যার পয়সা আছে সেই শিক্ষা পাবে, রাজ্যেও তাই।
এই যে কলেজগুলোতে ভর্তি করছে না, সরকারি কলেজে ভর্তি বন্ধ, ইউনিভার্সিটিতে ভর্তি বন্ধ, সব বেসরকারি ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে। ইংরেজি অনার্স 3 লাখ টাকা থাকলে তুমি পড়তে পারবে, যতই নম্বর থাকুক, টাকা না থাকলে ভর্তি হতে পারবে না। এই সমস্ত বেসরকারি স্কুল কলেজ, বেসরকারি কলেজগুলোতে যখন ভর্তি সম্পন্ন হয়ে যাবে, তখন সরকারি জায়গায় ওরা খুলবে। অর্থাৎ এদের শিক্ষানীতি হচ্ছে যে শিক্ষাকে কেন্দ্র করে টাকা লোটো, স্বাস্থ্যকে কেন্দ্র করে টাকা লুট করো। আর বামপন্থীদের শিক্ষানীতি হচ্ছে মানুষের অর্থকে ব্যবহার করে মানুষকে আরও উন্নত শিক্ষায় শিক্ষিত করো, তার চেতনাকে আরও উন্নীত করো। আর দুটো প্রশ্ন করব। বাম দলগুলোর যে বিভিন্ন লেভেলের যে নেতা বা নেত্রী আছেন, তাদের মনে হচ্ছে জনসংযোগে বেশ কিছুটা ঘাটতি আছে। কীরকম না, তারা হয়তো দেখা যাচ্ছে যে তারা হয়তো মিটিং মিছিল সবই করছেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে একদম ঢুকে যাওয়া, এই ব্যাপারটাকে আপনার মনে হচ্ছে যে সেটা হচ্ছে? ঘাটতি অবশ্যই আমাদের ছিল, আমরা চিহ্নিত করেছি। আমাদের রাজ্য সম্মেলন, জেলা সম্মেলন, বিভিন্ন স্তরের সম্মেলনে এটাই ছিল আলোচ্য বিষয়। আমরা গ্রামে পৌঁছচ্ছি, আমরা হয়তো অনেক জায়গায় বুথেও পৌঁছচ্ছি, কিন্তু আমরা অনেক জায়গায় ঘরে পৌঁছচ্ছি। আমাদের সেই জন্য এবার সব কর্মসূচি ঘর কেন্দ্রিক। পরিবারের কাছে যাও, মানুষের কাছে যাও, প্রতিটা ঘরের দরজায় কড়া নাড়ো। এই দরজায় কড়া নাড়ার কাজটাই আমরা এখন শুরু করেছি। এখন এই কাজটা বিভিন্ন জেলায় দেখবেন, জনসংযোগ, অর্থ সংগ্রহ। তার কারণ আমাদের তো আর আদানি আম্বানি অথবা প্রমোটার অথবা সরকারি চুরির টাকা নেই, ফলে মানুষের অর্থ সংগ্রহেই আমাদের রাজনৈতিক দল চলে। ফলে সর্বত্র দেখবেন রাজ্যের এই সময়তে আমাদের বাড়ি বাড়ি যাওয়ার কাজ আমরা শুরু করেছি, কিন্তু এটাকে অনেক নিবিড় করতে হবে। এটা সব বাড়িতে যাওয়ার মতো আমাদের ব্যবস্থা করতে হবে। এই চ্যালেঞ্জটাকেই আমরা তুলে নিয়েছি বিগত আমাদের শাখা থেকে রাজ্য স্তর পর্যন্ত যে সম্মেলন হলো, সেই সম্মেলনে। লাস্ট প্রশ্ন, এবং আপনি হয়তো বলবেন যে মানে আমি উত্তরটা গেস করে নিয়েই প্রশ্নটা করছি, কী উত্তর হবে আমি হয়তো বুঝতে পারছি, কিন্তু এটা করতেই হবে। 2026-এ কী রেজাল্ট হবে বলে আপনাদের ধারণা? আমি জ্যোতিষ ঠাকুর নই, সেটা তো আমি জানি, তা সত্ত্বেও তো একটা তো না, আমাদের লক্ষ্য একটাই, বিজেপি তৃণমূলকে হটিয়ে বিজেপি তৃণমূল বিরোধী একটা সরকার তৈরি করা, একটাই লক্ষ্য আমাদের। একটা জায়গাতে লোকে যেমন বলে না যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা ইন্টিগ্রাল ক্যালকুলাসের কতগুলো বাউন্ডারি কোশ্চেন থাকে। ধরুন আপনারা যদি কিং হতে না পারেন, যদি সাপোজ কিং মেকার হয়ে গেলেন, তাহলে কাকে কিং করবেন? আমি আগেও বলেছি, নেতা নয়, নীতিটা হচ্ছে আসল। ফলে নীতি নির্ধারণের ভিত্তিতেই সেটা ঠিক হবে। নেতার কোনো দেশে অভাব নেই। না বলছো অল্টারনেটিভ তো খুব একটা বেশি কিছু নেই তো? না, অনেক প্রচুর অল্টারনেটিভ। আজকে কে চিনতো এদের? নরেন্দ্র মোদীকে কেউ চিনতো নাকি? ও তো খবরের কাগজে আর টেলিভিশন ওর মুখ চিনিয়েছে। এই যে তৃণমূলের, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি এই মুহূর্তে 4টে দপ্তরের মন্ত্রীর নাম, আপনি বলতে পারবেন না। কিন্তু তাহলে নেতা দিয়ে কিছু হয় না, আসল কথাটা হচ্ছে নীতি। এদেশের গণতন্ত্র তো বোকা নয়, যে কারণে নরেন্দ্র মোদী নিজেকে নেতা হিসেবে এত প্রজেক্ট করে বিশ্বগুরু, মহাকাশ গুরু, বিশ্ব ব্রহ্মাণ্ড গুরু কী না প্রচার হয়েছে টেলিভিশনে আর খবরের কাগজে। ওদের পেটোয়া দালালগুলো কি করেনি? তারপর কেন মাইনরিটি? ওই নেতা কেউ পোছে না। যখন এইখানে সন্ত্রাসবাদীরা হামলা চালালো, তার পাল্টা সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস হচ্ছে, ভারতবর্ষের পাশে একটা দেশ নেই এমন। ফলে নেতা দিয়ে কিচ্ছু হয় না, আসল কাজটা হচ্ছে নীতি। মানুষের পক্ষে আমি নীতি গ্রহণ করে একটা বিকল্প সরকার তৈরি করতে পারছি কিনা, আর সেই আস্থা মানুষের কাছ থেকে অর্জন করতে পারছি কিনা, এটাই চ্যালেঞ্জ। আপনাকে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অনেক প্রশ্ন এখনও করার ছিল, কিন্তু একবারে সব কিছু হয় না। এরপরে সময় সুযোগ থাকলে আবার আসবো টাইম টু টাইম। আজকের এই কথাবার্তা এখানে শেষ করছি। ধন্যবাদ।